ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লিপু স্যার আছি আবারও আপনাদের সাথে আজকের লাইভে সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে কিছু প্রশ্নের সমাধান করব। বায়োলজি রিলেটেড কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে সমাধান করব ইনশাআল্লাহ। আশা করি সবাই উপকৃত হবেন। টেকনিকে মজার ছলে ছলে আমরা মনে রাখার মতো করে পড়ব। সাথেই থাকবেন, কে কে আছেন কমেন্টস করে জানাবেন, লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের সাথেই থাকুন, আশা করি উপকৃত হবেন, আপনার পরিশ্রমটা বৃথা যাবে না, এতটুকু কথা দিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন প্রায় দেখা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়ে তাকে কি বলে? এটা আরডি এর সহকারী পরিচালকের একটা প্রশ্ন ছিল 21 সালে। আসছে এটাকে ব্যাপন বলছে, নাকি অভিস্রবণ বলছে, নাকি ইমবাইবেশন বলছে, নাকি শ্বসন বলছে। এই টার্মগুলোর সাথে আমরা আজকে এখন পরিচিত হব এবং এগুলা মনে রাখার মতো করে খুব সুন্দর টেকনিকে আমরা এগিয়ে যাব। আশা করি আজকের লেকচারের পর থেকে আপনারা এই সমস্যাগুলো আর ফেস করবেন না। অন্ততপক্ষে আপনাদের ভিতরে কিছু তৈরি হবে যেটা দিয়ে বায়োলজি রিলেটেড এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই নিয়ে আমরা একটু আলোচনায় যাই। ব্যাপন কি জিনিস, অভিস্রবণ কি জিনিস, ইমবাইবেশন কি জিনিস, শ্বসন কি জিনিস, এগুলা নিয়ে একটু আমরা আলোচনা করি, তারপরে প্রশ্নের উত্তরের দিকে যাবো ইনশাআল্লাহ। কে কে আছি একটু আমাদের সাথে কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা একটু রিএনফোর্সড হব। আসসালামু আলাইকুম স্যার, সাথে আছি রফিউল ইসলাম, আকিব, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা এর সাথে সাথে আমরা দেখে নিব যে এগুলা কি, এগুলা সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং এর পরবর্তীতে আশা করি আর কোনো সমস্যা হবে না, আমরা ভালো কিছুই জেনে আসবো ইনশাআল্লাহ। দেখি কতগুলো টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হচ্ছি। টার্মের সাথে একটা ছিল, আমরা দেখলাম ব্যাপন। প্রথম যে নামটা, সেটার নাম আমরা ব্যাপন দেখছি। ব্যাপনটা কি জিনিস, ব্যাপন নিয়ে আমরা বনিয়ামিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ সাথেই থাকুন। রাত 10টার পরে লাইভ, আশা করি আপনার পরিশ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। ব্যাপনটা কি জিনিস, অর্থাৎ ছড়িয়ে পড়া, কোনো কিছু ছড়িয়ে পড়া, অর্থাৎ কোনো জিনিস যখন বেশি ঘনত্বের এলাকা থেকে অন্য অল্প ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়ে সেটাকে আমরা ব্যাপন বলি। অর্থাৎ আমরা যখন দেখি ঘরের একটা কোনায় আতরের একটা শিশি, আতরের শিশিটা যদি আমরা খুলে রাখি, মুখটা খুলে রাখি, চারিদিকে আতরটা ছড়িয়ে পড়ে, স্মেলটা ছড়িয়ে পড়ছে, ব্যাপিত হচ্ছে। এই যে ছড়িয়ে পড়াটা, এটাই হচ্ছে ব্যাপন। অর্থাৎ এই যেখানে সে পরিমাণে ওই জিনিসটা যেখানে বেশি পরিমাণে আছে, ওই স্মেলটা, ওই অণুটা যেখানে বেশি পরিমাণে আছে, সেখান থেকে যেখানে কম পরিমাণে আছে, যেখানে নাই, সেসব এলাকায় ছড়িয়ে পড়াটা, অর্থাৎ বেশি এলাকা থেকে, বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে যাওয়াটাকে আমরা ব্যাপন বলছি। অর্থাৎ ব্যাপন বেশি থেকে কম ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ কোনো বেশি ঘনত্বের এলাকা থেকে সেটা কম ঘনত্বের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে, এটাকে বলছি আমরা কম ঘনত্বের এলাকার দিকে যাবে, সেটাকে আমরা বলছি ব্যাপন। আচ্ছা, এরপরে ব্যাপনের পরে আরেকটা টার্ম ছিল, সেখানে আরেকটা বিষয় ছিল অভিস্রবণ। অভিস্রবণ, অভিস্রবণ কি জিনিস, অসমোসিস কি জিনিস, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অভিস্রবণ মানে কিসমিস কিসমিস একটা শব্দ মনে পড়ে আমাদের, কিসমিস কিসমিস শব্দ মনে পড়ে, যে অভিস্রবণের সাথে কিসমিসের সম্পর্ক, যে কিসমিসকে পানিতে ডুবায়ে রাখলে সেটা কি হচ্ছে, অসমোসিস হচ্ছে, অর্থাৎ অভিস্রবণ হচ্ছে, সেটা ফুলে উঠছে, ওর মধ্যে পানিটা, অর্থাৎ দ্রাবকটা, দ্রাবক বলছি আমরা, পানিকে দ্রাবক বলছি, ওই পানিটা তার কম ঘনত্বের এলাকা থেকে বেশি কোনো ঘনত্বের মধ্যে, পানি কম ঘনত্বের কোনো জায়গা থেকে, অর্থাৎ পানি পাতলা জায়গা, সেখান থেকে বেশি ঘন একটা জায়গা কিসমিসের মধ্যে ঢুকে পড়ছে। এই যে ঢুকে পড়াটা, সেটাকে আমরা সাধারণত কৃষিবিদ শবনম মোস্তারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাথেই থাকুন।
তাহলে আমরা অভিস্রবণে বলছি যে কিসমিসের মধ্যে যখন কিসমিস পানিতে ডুবাচ্ছি, পানি থেকে পানিটা রিসিভ করে কিসমিসটা ফুলে উঠছে কিছুক্ষণ পরে, এই যে কিসমিসটা যে ফুলে উঠছে, এই ফুলে ওঠার ঘটনাকে আমরা অসমোসিস বা অভিস্রবণ বলছি। কিসমিসের ফুলে ওঠার ঘটনাকে আমরা অভিস্রবণ বলছি। ঘটনাটা কি ঘটছে? অভিস্রবণে যে ঘটনাটা ঘটছে যে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি থাকে, বৈষম্য ভেদ্য ঝিল্লি, অর্থাৎ যে ঝিল্লি যে পর্দার মধ্যে দিয়ে কেবলমাত্র পানি পাস করতে পারবে, কোনো কিছু পাস করতে পারবে না, অন্য কিছু পাস করতে পারবে না, অর্থাৎ দ্রাবক পাস করতে পারবে, পানি দ্রাবক। আসসালামু আলাইকুম স্যার, মোহাম্মদ মীর জালাল সুমন, আলহামদুলিল্লাহ স্যার, নাজমুল হায়দার চমৎকার, থ্যাংক ইউ। রফিউল ইসলাম আকিব, মজা আর আগ্রহের সাথে শিখতে পারছি, থ্যাংক ইউ। কায়কোবাদ কাজল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, সাথেই থাকুন, আমরা মজা করেই শিখবো এবং শেষ পর্যন্ত টেকনিকে জিনিসটাকে আমার মধ্যে ভিতর থেকে ঢুকায় ফেলবো ইনশাআল্লাহ। দেখি অভিস্রবণে কি ঘটনা ঘটছে। অভিস্রবণে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি থাকছে, বৈষম্য ভেদ্য অর্থাৎ অর্ধভেদ্য, এর মধ্যে দিয়ে সব ধরনের জিনিস পাস করতে পারবে না, শুধুমাত্র পানি জাতীয় পদার্থ দ্রাবকটা পাস করবে। অর্থাৎ একটা কিসমিসের মধ্যে, একটা কিসমিসের ভিতরে বাইরে থেকে যখন পানি পাস করছে, পানি ঢুকতেছে, তখন কিসমিসটা ফুলে উঠছে। এই যে ঘটনাটা, এখানে পানিটা পাতলা আর ঘন জায়গার মধ্যে ঢুকে পড়ছে, অর্থাৎ কম ঘন জায়গা থেকে বেশি ঘন জায়গার মধ্যে, কম ঘন জায়গা থেকে, এখানে পানি আছে, কম ঘন জায়গা থেকে পানিটা ঘনত্ব কম, কম ঘন জায়গা থেকে দ্রাবক অর্থাৎ পানিটা বেশি ঘনত্ব জায়গার মধ্যে, অর্থাৎ বেশি ঘন জায়গার মধ্যে ঢুকে পড়ছে, দ্রাবক ঘনত্বে বেশি ঘনত্বের মধ্যে ঢুকে পড়ছে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লির মধ্যে দিয়ে, যেখানে শুধুমাত্র পানি ঢুকতে পারবে। যদি ভেদ্য ঝিল্লি হয় তাহলে তার মধ্যে সেখানে সবকিছুই ঢুকতে পারে, দ্রাবক দুইটাই ঢুকতে পারে, পানিও ঢুকতে পারে, অন্য কিছু পদার্থও সেখানে ঢুকতে পারে। আর অভেদ্য হলে কোনোটাই ঢুকবে না। আর বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য বলতে যেটা বোঝায়, সেটা দিয়ে শুধু মাত্র দ্রব ঢুকবে না, দ্রাবক ঢুকবে, অর্থাৎ পানি ঢুকবে কিন্তু অন্য কোনো মিনারেলস বা নিউট্রিয়েন্ট এর মধ্যে ঢুকতে পারবে না। অর্থাৎ পানিটা কিসমিসের মধ্যে ঢুকছে কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘন। এই কিসমিসের মধ্যে যে ঘন এলাকাটা আছে, কিসমিসের মধ্যে যে ঘন এলাকাটা আছে, এই ঘন এলাকাটার মধ্যে পানি ঢুকে কিসমিসটাকে ফুলে তুলছে, অর্থাৎ এটাকে অভিস্রবণ। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো যে অভিস্রবণ হচ্ছে কিসমিসটাকে ফুলে তোলা বলছে, অভিস্রবণ হচ্ছে কিসমিসটাকে ফুলে তোলা, অর্থাৎ এটা কম ঘনত্বের জায়গা থেকে দ্রাবকটা যাবে কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গার দিকে, বেশি ঘনত্বের জায়গার দিকে এটা যাবে, এটাকে বলছি আমরা অভিস্রবণ। আচ্ছা, আরেকটা শব্দ ছিল ইমবাইবেশন। ইমবাইবেশন, ইমবাইবেশন এটা কি? আচ্ছা, ইমবাইবেশন এটা এক ধরনের পদার্থ, মানে ঘটনা, এটা উদ্ভিদের শারীরবৃত্তীয় ঘটনা, যেখানে ইমবাইবেশনের সাথে আমরা মনে রাখবো কলয়েডাল পদার্থের সম্পর্ক। কলয়েডাল কি? পানিগ্রাহী পদার্থ বা পানি আকর্ষী পদার্থ। যেসব পদার্থ পানিকে আকর্ষণ করে টেনে নেয়, যেসব পদার্থ পানি আকর্ষণ করে টেনে নেয় সেগুলাকে পানি আকর্ষী পদার্থ বলা হয়। যে সকল পদার্থ, মিসবা চৌধুরী মুগ্ধ, বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ, পাশেই থাকো। মিসেস পুষ্প, সারের শেখানোর টেকনিকগুলি খুব চমৎকার, থ্যাংক ইউ। দোয়ার সাথে রাখবেন আরো যেন সার্ভিস দিতে পারি আপনাদেরকে, সাথেই থাকবেন। কাজী হাসান মুজাহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, রাতে আপনাদেরকে পাশে পেয়ে ভালো লাগছে। আই এম বিং এনফোর্সড উইথ ইউ। আচ্ছা, ইমবাইবেশনটা হচ্ছে কলয়েডাল পদার্থের সাথে সম্পর্ক। কলয়েডাল জিনিসটা কি? যেটা হচ্ছে পানি আকর্ষী, পানিকে আকর্ষণ করে নিজের দিকে, এখানে একটা আকর্ষণের সম্পর্ক আছে। অর্থাৎ কোন একটা বীজকে যদি পানির মধ্যে ডুবে দেওয়া হয় বা বীজকে মাটিতে পুঁতে রাখা হয়, ওই বীজ তার স্বার্থে, নিজের স্বার্থে, অঙ্কুর উদ্গমের স্বার্থে সে পানিটাকে টেনে নিয়ে ফুলে উঠে সেখান থেকে অঙ্কুর উদ্গম হচ্ছে। এইটাকে বলছি আমরা ইমবাইবেশন। অর্থাৎ কলয়েডাল পদার্থে, পানিগ্রাহী পদার্থের সাথে ইমবাইবেশন, ডাল পদার্থ সম্পর্কে, অর্থাৎ পানিগ্রাহী বা পানি আকর্ষী যেসব পদার্থ আছে, যেমন শীতকালে আমরা দরজা লাগাতে পারি না, দরজার মধ্যে পানি ঢুকে পড়ে, অর্থাৎ বর্ষাকালে দরজা লাগাইতে কষ্ট হয়, কাঠের দরজাগুলো পানি আকর্ষণ করে, অর্থাৎ কলয়েডাল সাবস্টেন্সের জন্য। সয়েলের মধ্যে, মাটির মধ্যে পানিটা টেনে মাটি অনেক সময় নিয়ে নেয়, কারণ মাটিটা যে কলয়েডাল সাবস্টেন্সের জন্য সে পানি আকর্ষী পদার্থ পানিটাকে টেনে নিচ্ছে। তাহলে ইমবাইবেশনের সাথে কলয়েডাল বা পানি আকর্ষী সম্পর্ক। আর ব্যাপনটা
বেশি ঘনত্বের এলাকা থেকে চারিদিকে ছড়ায় পড়ে, অর্থাৎ আতরের কথা মনে রাখবো। আতরের শিশি এক জায়গায় রাখলে ওই আতরের ওই অন্য এলাকায় যেখানে গন্ধ কম, সেন্ট কম, সেখানে ছড়িয়ে পড়ছে, সেটাকে ব্যাপন বলছি। অভিস্রবণের জন্য আমরা মনে রাখবো কিসমিসের কথা, যে কিসমিস পানিটা কিসমিসের মধ্যে ঢুকে পড়ছে, অর্থাৎ কম ঘন জায়গা থেকে বেশি ঘনত্বের মধ্যে পানিটা ঢুকে পড়ছে, সেটাকে আমরা অভিস্রবণ বলছি। আর একটা শ্বসন। আচ্ছা, শ্বসন নিয়ে আমরা একটু পরে আসছি, আগে এগুলাই আমরা আলোচনা শেষ করে নিই। আচ্ছা, তাহলে ব্যাপনের ক্ষেত্রে এই কথাগুলো আমরা মনে রাখবো। এখন মনে রাখার জন্য আমি আপনাদের সাথে কিছু টেকনিক শেয়ার করছি। এই টেকনিকে আমরা সারা জীবন মনে রাখবো যে কোনটা ব্যাপন আর কোনটা অভিস্রবণ। দেখি, চেষ্টা করি। সাথে কে কে আছেন একটু জানাবেন। রুনু ফরাজি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাথেই থাকুন। আপনাদের জন্যই আমরা আছি, আপনারা না থাকলে আমরা কেমনে থাকবো। কৃষিবিদ শবনম মোস্তারি, অসাধারণ উপস্থাপন, থ্যাংক ইউ। দেখেন, আর একটা বিষয় হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদনের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে প্রচ্ছেদন একটা টার্ম আছে, প্রচ্ছেদন, এটা উদ্ভিদের পাতা দিয়ে হয়। এটা উদ্ভিদের পাতা দিয়ে পানিটাকে বের করে দেওয়া হয়। এটা পাতা দিয়ে পানি বের হয়ে যায়, বাষ্পাকারে পানি বের হয়ে যাবে, পাতা দিয়ে পানি বাষ্পাকারে বের হয়ে যাবে। টার্মটা হচ্ছে বাষ্পাকারে বের হবে পানি উদ্ভিদের পাতা দিয়ে, পাতা দিয়ে বাষ্পাকারে অতিরিক্ত পানি বের হয়ে যাবে, উদ্ভিদের অতিরিক্ত পানি। এই অতিরিক্ত পানির সাথে উদ্ভিদের নিউট্রিয়েন্ট গুলো, উদ্ভিদের অতিরিক্ত টক্সিক পদার্থ, সাবস্টেন্স গুলো আছে, অতিরিক্ত কোনো পদার্থগুলো আছে, এগুলো বাষ্পাকারে পানির সাথে বের হয়ে যাবে। এটা হচ্ছে উদ্ভিদের প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদনটা পাতায় হয় অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য। আমরা একটা টেকনিক এখন দিব। আমি মানেই তো টেকনিক, লিপু স্যার মানেই জব কাউন্সিলের লিপু স্যার মানে টেকনিকের স্যার। দেখি একটু টেকনিকে চলে আসি। দেখি, যদি আমি মনে করি যে এই পাপ বাপকে আব্বা ডাকবে, দেখি মনে রাখতে পারি কিনা। আজকে থেকে মনে রাখবো, পাপ আবার বাপকে আব্বা ডাকবে। পাপ তো কেউ ছাড় দেয় না, আসলে আল্লাহ ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না, আমরা তো দেখতে পাচ্ছি। আজকে মনে রাখবো, পাপ বাপকে আব্বা ডাকবে। কেমনে আব্বা ডাকে এখন দেখি তো। বাপকে তো অনেকে ড্যাড ডাকে, দাদি ডাকে, দেখি আমরা কি করি। পাপ বলে বাপকে আব্বা ডাকে। দেখি, এই পাতে পাতায়, পাতে পাতায় মনে রাখবো, পাপ বাপকে আব্বা ডাকবে। একটু বলেন তো, পাতে পাতায়, পতে কি হবে? প্রচ্ছেদন। পাতায় প্রচ্ছেদন হবে, পাতা দিয়ে পানি বের হয়ে যাবে। অর্থাৎ পাতা দিয়ে পতে পানিও যদি বের হয়ে যায়, পাতায় পাতে পাতায় পাতে পানি বের হবে, পাতায় পানি বের হবে, প্রচ্ছেদন। পাতায় পানি বের হবে, প্রচ্ছেদন, পাপ। আচ্ছা, বাপতে হলো ব্যাপন। কি হবে? বতে বেশি ঘনত্ব থেকে কতে কম ঘনত্বের দিকে যাবে, তাহলে সেটাকে ব্যাপন বলে। আশা করি বুঝতে পারছেন। পাপ বাপকে আব্বা ডাকবে, তাহলে বাপকে মানে কি? বাপকে মানে হলো ব্যাপন, বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে যাবে। বাবকে, হ্যাঁ, পাপ বাপকে আব্বা ডাকবে, তাহলে বাবকে ব্যাপন, বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যাবে, বতে বেশি কতে কম, বেশির থেকে কম ঘনত্বের দিকে ছড়ায় পড়বে। এই ঘটনার নাম হলো ব্যাপন। ব্যাপন, ব্যাপন। বাপকে আব্বা ডাকবে, আব্বা মানে অভিস্রবণ, মনে রাখবেন, আব্বা মানে অভিস্রবণ। অভিস্রবণ কি হবে? ডাকবেতে দ্রাবক, দ্রাবক বা পানি, দ্রাবক বা পানি কি করবে? কতে কম ঘনত্বের থেকে বতে বেশি ঘনত্বের দিকে যাবে। পানি কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, ডাকবে। তাহলে অভিস্রবণকে আব্বা মানে অভিস্রবণ, আব্বা মানে অভিস্রবণ, ডাকবে মানে দ্রাবক বা পানি, কতে কম ঘনত্ব থেকে যাবে কোন দিক দিয়ে? বেশি ঘনত্বের দিকে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো, পাতায় পানি বের হবে প্রচ্ছেদন প্রক্রিয়ায়। পাপ বাপকে আব্বা ডাকবে, পাপ বাপকে কি ডাকবে? আব্বা ডাকবে। অর্থাৎ পাতা দিয়ে পানি বের হবে প্রচ্ছেদন প্রক্রিয়ায়, পাতা থেকে পানি বের হবে প্রচ্ছেদন প্রক্রিয়ায়। বাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের সঞ্চালন হবে, ব্যাপনে বেশি থেকে কমের দিকে যাবে। আর আব্বা মানে অভিস্রবণ মনে রাখবেন, আব্বা মানে অভিস্রবণ মনে রাখবেন। অভিস্রবণে কি ঘটনা হবে? দটে দ্রাবক বা পানি,
পানি কোন থেকে যাবে, কম দিক থেকে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ পানি দ্রাবক কিসমিসের মধ্যে ঢুকে পড়তেছে, অর্থাৎ ভিতরে যে বেশি ঘনত্ব এলাকা ছিল তার মধ্যে রাখবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। তাহলে আজকে থেকে মনে রাখবো পাপ বাপকে আব্বা ডাকবে, অর্থাৎ পাতায় পানি বের হবে প্রচ্ছেদন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় বাপকে বাপকে এই যে বাপকে বাপকে ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, ব্যাপন প্রক্রিয়া বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে যাবে। অভিস্রবণ হলো ডাকবে, দ্রাবক বা পানি, দ্রাবক বা পানি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, সেটাকে বলবো অভিস্রবণ। দেখি আমরা কিছু প্রশ্নের আনসার করতে পারি কিনা আজকে এখান থেকে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোন দ্রব্যে, দেখি আনসার দিতে পারেন কিনা দেখেন তো, কোন দ্রবের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ বে থেকে কম, ব থেকে কম, বেশি থেকে কম, অর্থাৎ বেশি, এই যে বেশি থেকে এই যে কম ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ বাপকে বাপকে বাপকে, অর্থাৎ যদি আমরা বলি এই যে বাপকে, বাপকে মিলে যাচ্ছে আমার এখানে, পাপ বাপকে আব্বা ডাকবে, অর্থাৎ ব্যাপন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, এই যে বেশি থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, অর্থাৎ আমার উত্তর হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। উত্তর আমরা পেয়ে গেলাম। কাজী হাসান মুজাহিদ স্যার, অসাধারণ কৌশল, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চিন, শুকনো কিসমিস পানিতে রাখলে ফুলে ওঠে কোন ঘটনায়? কিসমিসের মধ্যে থাকছে কি, আমরা আবার চলে আসছি, এটা ব্যাপন। শুকনো কিসমিস পানিতে রাখলে, কিসমিস মানে অভিস্রবণ, কিসমিস মানে অভিস্রবণ, অর্থাৎ পানি দ্রাবক ডাকবে, দ্রাবক আমরা পড়েছিলাম ডাকবে, ডাকবে পড়েছিলাম, এই যে ডাকবে, অর্থাৎ দ্রাবক বা পানি কম থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ কিসমিসের মধ্যে ঢুকে যাবে, সেটাকে বলছি আমরা অভিস্রবণ, সেটাকে বলছি আমরা অভিস্রবণ। আর পাতা দিয়ে পানি বের হয়ে যাওয়াকে প্রচ্ছেদন, তারপরে ব্যাপন হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, আর ইমবাইবেশন হচ্ছে কলয়েডাল, পানি আকর্ষণ করে ঢুকে নিবে, কলয়েডাল সাবস্টেন্সের সাথে সম্পর্কিত। অর্থাৎ ডাকবে, আব্বা ডাকবে, আমরা মনে রাখছিলাম কি ডাকবে, আব্বা ডাকবে, অর্থাৎ অভিস্রবণ, আব্বাতে অভিস্রবণ, দ্রাবক হচ্ছে পানি, ক থেকে কম ঘনত্বের থেকে ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ অভিস্রবণে দ্রাবক বা পানি, অর্থাৎ পানি কি করবে, ঢুকবে কিসমিসের মধ্যে, কম এলাকা ঘনত্ব থেকে বেশি ঘনত্ব কিসমিসের ঘন এলাকার মধ্যে ঢুকবে, অর্থাৎ সেখানে অভিস্রবণ ঘটনা ঘটবে, অর্থাৎ অসমোসিস ঘটবে। আজকে থেকে মনে রাখবো পাপ বাপকে আব্বা ডাকবে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানকার উত্তর হচ্ছে অভিস্রবণ। নেক্সট কোশ্চিন, উদ্ভিদ মূল রোমের সাথে, উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? আচ্ছা, এটা কি শ্বসন? শ্বসন নিয়ে আমরা একটু পরে আলোচনা করতে চেয়েছি। ব্যাপন, ইমভাইবেশন নাকি অভিস্রবণ? ব্যাপন হচ্ছে কি, ব্যাপন আমরা ব্যাপন বলেছিলাম কি, বাপকে বাপকে, অর্থাৎ ব্যাপন বেশি থেকে কম ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তাহলে এটা কখনো পানি শোষণ করে মূলের মধ্যে ঢুকতেছে, অর্থাৎ ঘন এলাকার মধ্যে ঢুকতেছে, কম জায়গা থেকে পানি বেশি এলাকার মধ্যে ঢুকতেছে, অর্থাৎ আমার শোষণ ব্যাপনটা বাদ হয়ে যাচ্ছে, ব্যাপন হবে না। ব্যাপন হচ্ছে কি, পানিটা মূল রোমের মধ্যে ঢুকতেছে, ঘন জায়গার মধ্যে ঢুকতেছে। তাহলে ঘন জায়গার মধ্যে ঢুকতেছে তার মানে কি, সেটা অবশ্যই আমার অভিস্রবণ উত্তর হওয়ার কথা, অভিস্রবণ হওয়ার কথা। আমরা শ্বসন নিয়ে এখনো পড়ি নাই। আর ইমবাইবেশনটা বলেছি যে বীজ অঙ্কুরোদ্গমের জন্য, অভিযোজনের জন্য পানি আকর্ষণ করে, যেটাই আকর্ষণের সাথে সম্পর্ক, কলয়েডাল সাবস্টেন্সের সাথে সম্পর্ক, এই বিষয়গুলোর সাথে সম্পর্ক। তাহলে আমার উত্তর হচ্ছে অভিস্রবণ। এটাও কিন্তু একই কথা, যে আব্বা ডাকবে, দ্রাবক অর্থাৎ পানি, দ্রাবক, এই যে ডাকবে পড়ছি, ডাকবে অর্থাৎ ডাকবে মানে দ্রাবক বা পানি কি করবে, মূল রোমের সাহায্যে শোষণ করবে, অর্থাৎ কম ঘনত্ব থেকে মূল রোমের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ বেশি কম ঘনত্ব থেকে মূলের ঘন জায়গার মধ্যে ঢুকে যাবে, মূলের ঘন এলাকার মধ্যে ঢুকে যাবে, এইটাকেই বলছি আমরা অভিস্রবণ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম অভিস্রবণ। উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাবার প্রণালীকে কি বলে?
উদ্ভিদ এর কোষ থেকে পানি বাষ্পাকারে বের হচ্ছে, কোষ থেকে পানি বাষ্পাকারে বের হচ্ছে উদ্ভিদের কোষ থেকে, অর্থাৎ একটু আগে আমরা পড়েছিলাম যে উদ্ভিদের কোষ থেকে পানি বের হচ্ছে বা পাতা থেকে পানি বের হচ্ছে বাষ্পাকারে। এই শব্দটার সাথে আমরা পরিচিত হই যে বাষ্পাকারে বের হচ্ছে, বাষ্পাকারে বের হচ্ছে অতিরিক্ত পানি, সেটার নাম একটু আগে আমরা পড়েছিলাম যে প্রস্বেদন। উত্তরটা আমরা এখানে দেখে পেয়েছি, প্রস্বেদন, বাষ্পাকারে অতিরিক্ত পানি বের হচ্ছে। ভিউয়ার্স, এখানে মনে রাখার কথা, যদি বাষ্পাকারে পানি বের না হয়, জলীয় আকারে পানি বের হয় কোনো কারণে, তখন সেই শব্দটার নাম হয়ে যায় গ্যাটেশন। হ্যাঁ, মনে রাখবো গ্যাটেশন, দুই জিনিস, গ্যাটেশন আর হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদন প্রক্রিয়ায় সাধারণত পাতার মাধ্যমে উদ্ভিদের কোষ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে প্রস্বেদন প্রক্রিয়ায়। কিন্তু গ্যাটেশন কোনটাকে বলছে? গ্যাটেশনটা হচ্ছে যে পানি যদি বাষ্পাকারে বের না হয়, বাষ্পাকারে বের না হয়, তখন সেটাকে বলবো আমরা গ্যাটেশন। কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব। প্রস্বেদন পাতার একটা কি ধরনের কাজ? প্রস্বেদনটা আমরা একটু আগে জেনেছি, উদ্ভিদ পাতার মাধ্যমে তার অতিরিক্ত পানিটা, শরীরের অতিরিক্ত পানিটা, অতিরিক্ত পদার্থগুলো পাতার মাধ্যমে পানির সাথে বের করে দেয়, সেটাকে বলে প্রস্বেদন, পাতার মাধ্যমে। এখন এটা কি বিশেষ কাজ নাকি স্বাভাবিক কাজ নাকি অসম্পূর্ণ কাজ নাকি আদৌ পাতার কাজটা? এটা একটা প্রশ্ন। উপসহকারী কৃষি কর্মকর্তা 14 সালের প্রশ্নটা ছিল যে প্রস্বেদন পাতার কি ধরনের কাজ। একটু কে বলতে পারেন বিশেষ কাজ নাকি স্বাভাবিক কাজ? একটু উত্তরের জন্য অপেক্ষা করছি, যারা যারা আছেন একটু জানাবেন প্রস্বেদনটা কি কাজ? পাতা দিয়ে পানি বের হয়ে যাওয়া, এটা কি খারাপ কাজ নাকি ভালো কাজ নাকি কাজে লাগে না? দেখি কে আছেন। একটু কমেন্টস করে জানান প্রস্বেদন পাতার কি ধরনের কাজ? বিশেষ কাজ, বিশেষ সময়ে করছে, নাকি স্বাভাবিক কাজ নাকি অসম্পূর্ণ কাজ নাকি আদৌ পাতার কাজ না? আসলে এটা প্রস্বেদনটা পাতার একটা স্বাভাবিক কাজ। স্বাভাবিক কাজ কেন? যে প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানিটাকে পাতার মাধ্যমে বের করে দেয়, এটা একটা স্বাভাবিক কাজ। কারণ প্রস্বেদন যদি না হয় তাহলে উদ্ভিদ এই অতিরিক্ত পানিটাকে বের করে দিতে পারবে না। যদিও বিশেষ কাজ বলেছেন সিরাজাম মুনিরা, আসলে বিশেষ কাজ না। আর কেউ আছেন? এটা স্বাভাবিক কাজ। প্রস্বেদন পাতার একটা স্বাভাবিক কাজ, পাতার মাধ্যমে, পাতার কোষের মাধ্যমে সেটা অতিরিক্ত পানিগুলোকে বের করে দিবে, এটা উদ্ভিদের স্বাভাবিক কাজ। উদ্ভিদ তার অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য, শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য, শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য, অতিরিক্ত তাপমাত্রাকে বের করে দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা অবলম্বন করে থাকে। আমরা প্রস্বেদন কমাতে কখনো কখনো উদ্ভিদের পাতা কেটে ফেলি, যে অতিরিক্ত পানি যদি বের না হয়ে যায়। এটা উদ্ভিদ সচরাচর সবসময় এটা করে থাকে, এটা স্বাভাবিক কাজ, এটা বিশেষ কাজ নয়, স্বাভাবিক কাজ। হ্যাঁ, কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? কারণ পাতা বেশি থাকলে প্রস্বেদন বেশি হবে, বেশি পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে অতিরিক্ত পানি বের হওয়াটাকে রোধ করার জন্য, এটা যেহেতু একটা স্বাভাবিক কাজ, অতিরিক্ত পানিটাকে রোধ করার জন্য সাধারণত এই পাতা কেটে ফেলা হয়। তাহলে উত্তর কি হবে? একটু আনসার দিতে পারেন আপনারা। রফিউল ইসলাম আকিব, স্বাভাবিক কাজ। সিরাজুম মুনিরা, শ্বসন বন্ধ করার জন্য। সিরাজম মুনিরা, শ্বসন আসলো কোত্থেকে? আমরা তো এখনো শ্বসনের দিকে যাইনি ভাই, শ্বসনের দিকে আমরা এখনো যাইনি। একটু অ্যান্সার করার চেষ্টা করেন। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? আমরা একটু আগে আলোচনা করেছি, পাতা সাধারণত প্রস্বেদনে কাজ করে, তাহলে প্রস্বেদনের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যায়। সাধারণত অতিরিক্ত পানি বের করা রোধ করার জন্য বা প্রস্বেদনটাকে কমানোর জন্য আমরা সাধারণত কলার চারা লাগানোর সময় পাতাটা কেটে ফেলি, অতিরিক্ত পানিটা যাতে বের হতে না পারে। উত্তর হবে ক, প্রস্বেদন রোধ করার জন্য। হ্যাঁ, রফিউল ইসলাম আকিব, থ্যাংক ইউ। এক বা ক, সিরাজম মুনিরা ক, থ্যাংক ইউ, সাথেই থাকুন। শীতকালে প্রস্বেদন কম হয় কেন? শীতকালে প্রস্বেদন কম হয় কেন? শীতকালে আমরা কি জানি? শীতকালে সাধারণত তাপমাত্রা, মানে বায়ুর আর্দ্রতা কম থাকে। শীতকালে বায়ুর মধ্যে পানি কম থাকে, আর্দ্রতা কম থাকে। শীতকালে বায়ুর মধ্যে আর্দ্রতা কম থাকে, আর আর্দ্রতা কম থাকে বলে সেখানে শীতকালে বায়ুতে আর্দ্রতা কম থাকে। আর্দ্রতা কম থাকে বলে শীতকালে প্রস্বেদন কম হয় কেন? বায়ুতে আর্দ্রতা কম থাকে বলে। এখন বায়ুতে আর্দ্রতা কম থাকে, বায়ু শুকনো বায়ু থাকে, পাতা ঝরে যায়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। বায়ুতে আর্দ্রতা কম থাকে সেই জন্য, নাকি
পত্ররন্ধ্র বন্ধ থাকে বলে, নাকি পাতা ঝরে যায়, নাকি সবগুলি? অ্যান্সার করার চেষ্টা করি, দেখেন তো কি অ্যান্সার হতে পারে। যে শীতকালে প্রস্বেদন কম হয় কেন, অর্থাৎ পানি বের হয়, পানি কম বের হয় কেন? শীতকালে গাছ থেকে পানি কম বের হয় কেন? একটু সহজ করে নেই, শীতকালে প্রস্বেদন কম হয় কেন, পানি কম বের হয় কেন? আর্দ্রতা কম থাকে। আচ্ছা, আর্দ্রতা কম থাকলে তো ভাই রফিউল ইসলাম আকিব, আর্দ্রতা কম থাকলে তো সাধারণত পানি আরো বেশি দরকার হবে, তখন তো প্রস্বেদন বাড়ার কথা। আর্দ্রতা যদি কমই থাকে, আর্দ্রতা শীতকালে কম থাকতেছে, কিন্তু সেখানে প্রস্বেদন কম হবে কেন? তাহলে তো পানি আরো বেশি বের করে দিতে হবে, বের করে দেওয়ার দরকার, পানির টান বেশি পড়বে পরিবেশে। রফিউল ইসলাম আকিব গ, পাতা ঝরে যায়। হ্যাঁ, সিরাজম মনিরা ঘ, না সবগুলো না, পত্ররন্ধ্র বন্ধ থাকে না, এটা হচ্ছে সব পাতা ঝরে যায় বলে, শীতকালে পাতা ঝরে যাচ্ছে বলে, শীতকালে পাতা ঝরে যাচ্ছে বলে প্রস্বেদনটা কম হয়। আর্দ্রতা কম থাকলে সাধারণত প্রস্বেদন কম হয় না, আর্দ্রতা কম থাকলে সাধারণত আর্দ্রতা পানির টান থাকে, পানির টান থাকলে তখন প্রস্বেদনটা বেশি হয়। এটা মনে রাখবে একটু, পরিবেশে পানির টান থাকে, পরিবেশে পানির টান থাকে, আর্দ্রতা কম থাকে মানে পরিবেশে পানির টান থাকবে, তখন পাতা দিয়ে আরো বেশি পানি বের হবে। অর্থাৎ এইটা আমার উত্তর হচ্ছে না, পত্ররন্ধ্র বন্ধ থাকছে না, পত্ররন্ধ্র বন্ধ থাকা অন্য বিষয়। আর এখানে হচ্ছে পাতা ঝরে যায়, পাতা ঝরে যাচ্ছে মানে প্রস্বেদন কম হচ্ছে শীতকালে। নেক্সট কোশ্চিন আমরা যাব। শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন? আচ্ছা, শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন? খাদ্যের অভাবে, শ্বসনের হার কমাতে, শ্বসন নিয়ে আমরা আসিনি এখনো, অভিস্রবণ কমাতে, নাকি প্রস্বেদন কমাতে? ওই প্রশ্ন বুঝতেই পেরেছেন আপনারা। শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা ঝরে যায় প্রস্বেদন কমাতে। অর্থাৎ প্রস্বেদন কমাতে এই জন্য যে প্রস্বেদন কম হলে গাছ থেকে পরিবেশে পানির পরিমাণ শীতকালে বা গ্রীষ্মের পূর্বে পানির পরিমাণটা কম থাকে, এই পানির পরিমাণটা উদ্ভিদ থেকে যেন টেনে নিয়ে উদ্ভিদ যেন পানির শূন্যতায় না ভোগে, খাদ্যের অভাবে কৃষিবিদ স্বপ্ন মোস্তারি আসলে না, পানির অভাব কমাতে পাতা ঝরে যায় এই জন্য যে প্রস্বেদন কমানোর জন্য, প্রস্বেদন কমানোর জন্য, কারণ প্রস্বেদন আমাকে কমাতে হবে। প্রস্বেদন যদি কমায় তাহলে উদ্ভিদ থেকে অতিরিক্ত পানিটা বের হবে না, উদ্ভিদ পানির অভাবে ভুগবে না, উদ্ভিদ পানির অভাবে ভুগবে না, উদ্ভিদ পানির অভাবে ভুগবে না। সিরাজুল মনিরা ঘ, হ্যাঁ থ্যাংক ইউ, পানির অভাবে ভুগবে না। অর্থাৎ তখন এই প্রস্বেদন কমানোর জন্য আমাদের শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায়। প্রস্বেদনের সময় আর্দ্রতা বাড়লে কি হয়? প্রস্বেদনের সময় আর্দ্রতা, হ্যাঁ একটু আগে আলোচনা করেছি, আনসার করতে পারেন। প্রস্বেদনের সময় অর্থাৎ পানি যদি উদ্ভিদ থেকে বের হতে চায়, অর্থাৎ পানি যদি উদ্ভিদ থেকে বের হতে চায় পাতা দিয়ে, সেই সময় আর্দ্রতা অর্থাৎ পানি, পরিবেশে যদি পানির ভাগটা বেশি থাকে, পরিবেশে যদি পানির টান কম থাকে না থাকে, পানির টানটা কম, টানটা পানির পরিমাণটা কম লাগে, আর্দ্রতা বেশি অর্থাৎ পরিবেশে পানি যথেষ্ট পরিমাণে আছে, পরিবেশে পানি লাগবে না আমার আশপাশে, তাহলে সেক্ষেত্রে কি গাছ থেকে কি পানি বেশি নিবে নাকি নিবে না? এইটাই বোঝার বিষয় যে প্রস্বেদন কমবে নাকি বাড়বে, না গাছের পাতা ঝরবে নাকি প্রস্বেদন বন্ধ হয়ে যাবে। একটু উত্তর করার চেষ্টা করেন যারা যারা আছেন। প্রস্বেদনের সময় আর্দ্রতা বাড়লে অর্থাৎ পানির পরিমাণটা যদি পরিবেশে বেশি থাকে তাহলে প্রস্বেদন বাড়বে, অর্থাৎ পানির পরিমাণ এমনিতে আছে, তাহলে প্রস্বেদন বাড়লে তো আরো পানি বাড়বে, প্রস্বেদন বাড়লে তো আরো পানি বাড়বে, তাহলে কি হবে? অর্থাৎ পানি এমনি আছে, অর্থাৎ প্রস্বেদন তখন বাড়বে না, পানি অতিরিক্ত টান পড়বে না, উদ্ভিদ অতিরিক্ত পানি বের করে দেবে না, অর্থাৎ তখন প্রস্বেদন কমে যাবে। উত্তর হচ্ছে প্রস্বেদন কমে যাবে। সব রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু আমরা অ্যান্সার করার চেষ্টা করছি। এবার আসেন, সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কি তৈরি হচ্ছে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ডিএনএ। আমরা নতুন একটা টার্মের সাথে পরিচিত হচ্ছি, যে সালোক সংশ্লেষণের একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কি তৈরি হচ্ছে? এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায়। তাহলে এইটার অ্যান্সার করার আগে আমরা আবার টেকনিকে শিখে রাখবো সালোক সংশ্লেষণ কি, শ্বসন কি। সাথেই থাকুন, একটু জানান তো কে কে আছেন, কি কি কেমন লাগছে। সালোক সংশ্লেষণের একটা ছোট্ট টেকনিক দিব, সারা জীবন আজকের পর থেকে মনে রাখতে পারবেন সালোক সংশ্লেষণ কি জিনিস। অন্ততপক্ষে আমি বোটানিতে পড়েছি, জুলজিতে পড়েছি, আমাদের মধ্যে অনেককে দেখা যায়, অনেক আব্বাজান আম্মাজানেরা আছেন, ভাই বোনেরা আছেন যারা এই সালোক সংশ্লেষণ এর সংজ্ঞা শেষ পর্যন্ত মনে রাখতে পারে না, বলতে পারে না, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা বলতে পারে না। আমরা আজকে একটা টেকনিকের মাধ্যমে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা সারা জীবন মনে রাখবো, যে কি কি কোন কোন উৎপাদের সাথে বিক্রিয়া করে, কি কি কোন কোন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন হচ্ছে, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা আমরা একটু দেখে নিই। দেখেন, সালোক সংশ্লেষণ এটা কি জিনিস? সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি।
হ্যাঁ রফিউল আসলাম, হ্যাঁ আকিব সাথেই থাকি। হ্যাঁ ভাই সাথে থাকলেই হবে, সাথে শুনতেও হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, মাথায়ও রাখতে হবে, সাথেও থাকতে হবে, মাথার সাথেও এগুলা রাখতে হবে। হ্যাঁ, সালোক সংশ্লেষণটা কি জিনিস? সালোক সংশ্লেষণ উদ্ভিদের একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ একটা রাসায়নিক প্রক্রিয়া। জৈব বলছি কেন? উদ্ভিদের মধ্যে ঘটছে, জীবের মধ্যে ঘটছে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। কি ধরনের খাদ্য তৈরি করে থাকে? গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে। এটা একটা মেইন কাজ। তাহলে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদের প্রয়োজনীয় যে কার্বন ডাই অক্সাইড এবং পানি, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং পানি এই দুটা মিলে ক্লোরোফিলের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে, ক্লোরোফিলের সহায়তায় অক্সিজেন, পানি এবং গ্লুকোজ উৎপন্ন করছে, গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করছে। এটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। ছোটবেলা থেকে এভাবে মুখস্থ করে আসছি। এখন এই মুখস্থ শেষ পর্যন্ত আর মাথায় থাকে না, শেষ পর্যন্ত আমি মাথায় নিয়ে যেতে পারি না, পরীক্ষার হল পর্যন্ত থাকে না, যে বের হয় না, তখন উল্টাপাল্টা হয়ে যায়, কার সাথে কি মিলে শ্বসন হচ্ছে, কার সাথে কি মিলে সালোক সংশ্লেষণ হচ্ছে। একটু টেকনিকের দিকে আসি, কিভাবে মনে রাখবো। আমি আপনাকে একটা কাপ দিলাম, কাপের মধ্যে খাবার দিলাম, একটা কাপে গু দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? গু, খাবার জিনিস। এখন তো কত রকমের খাবারের মধ্যে গু মিশাই দিয়ে দিছি। খাবার, কাপে গু আপা, কাপের মধ্যে গু দিছি, সেটা কি খাইতে আর ইচ্ছে করবে? হবে না। তাহলে কাপে গু আপা, কাপে গু আপা। যদি গ্লু আপা বলতাম তাও হতো। আজকে থেকে মনে রাখবো সালোক সংশ্লেষণ বা শ্বসন মনে রাখার জন্য টেকনিক কাপে গু আপা, অর্থাৎ কাপে গু লেগে আছে, ময়লা লেগে আছে। হ্যাঁ, আজকে থেকে মনে রাখবো কাপে গু আপা। সালোক সংশ্লেষণ মানে কাপে গু আপা। আমার সাথে সাথে মনে রাখবেন কাপে গু আপা। কাতে হলো কার্বন ডাই অক্সাইড, তার সাথে যুক্ত হচ্ছে পতে পানি। কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে গুতে গ্লুকোজ তৈরি হচ্ছে, C6H12O6, C6H12O6 গ্লুকোজ। আতে অক্সিজেন তৈরি হচ্ছে, আবার পতে পানিও তৈরি হচ্ছে, গ্লুকোজ, অক্সিজেন, পানি। কাপে গু আপা, কাপে গু আপা। যদি গ্লু বলতাম একটু শুনতে ভালো লাগতো, কিন্তু গু বলার কারণে একটু শুনতে খারাপ লাগছে, কিন্তু আপনার মাথায় মনে থাকবে বেশি। কারণ রিসার্চ বলে যে পড়াটা যত মজাদার হয়, যত সুন্দরভাবে মনে রাখা যায়, যত হাস্যকর হয়, যত ইমাজিনেশন থাকে। আমি যখনই গু বলেছি আপনি মনে মনে বলছেন সি, এটা আবার স্যার কেমন কথা বললো, তাই না? তো যত ইমাজিনেশনটা হাস্যকর হয়, মজার হয়, তখন সেটা মনে রাখা আমাদের জন্য সহজ হয়, মনে রাখাটা সহজ হয়, ইমাজিনেশনটা আমার মধ্যে চলে আসে, ভিজুয়ালাইজেশনটা সহজ হয়। তাহলে আমরা মনে রাখবো সালোক সংশ্লেষণ মানে কাপে গু আপা, কাপে গু আপা। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে পানি মিললে হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন, পানি। কাপে গু আপা, এটাকেই বলে সালোক সংশ্লেষণ। সারা জীবন মনে রাখবেন আজকে থেকে সালোক সংশ্লেষণ কি জিনিস? কাপে গু আপা। কাপে কি? কাপে গু। একটু বলেন তো আপনার কেমন লাগছে, ক্লাস বুঝতে পারছেন কিনা? কাপে গু আপা, সালোক সংশ্লেষণ মানে কাপে গু আপা। কাতে কার্বন ডাই অক্সাইড, তারপর পতে পানি, দুইটা মিলে হচ্ছে গ্লুকোজ, তারপর অতে অক্সিজেন, পতে আবার পানি, গ্লুকোজ, অক্সিজেন আর পানি। তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়া আজকে থেকে মনে রাখবো কাপে গু আপা, অর্থাৎ কাপে কার্বন ডাই অক্সাইড আর পানি, এই দুটা মিলে তৈরি হচ্ছে গু আপা, অর্থাৎ গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। এই তিনটা তৈরি হচ্ছে কাপে গু আপা। সালোক সংশ্লেষণ মানে কাপে গু আপা, সালোক সংশ্লেষণ মানে কাপে গু আপা। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি মিলে তৈরি হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন, পানি। এই হচ্ছে সালোক সংশ্লেষণ। আশা করি এরপর থেকে ভুলবেন না যে সালোক সংশ্লেষণে কি কি হয় আর কি কি তৈরি হচ্ছে, কি কি লাগতেছে, কি কি তৈরি হচ্ছে। এই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সালোক সংশ্লেষণটা নিয়ে আমরা এটা পড়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন কিনা একটু। রফিউল ইসলাম আকিব অসাধারণ স্যার। মনে রাখতে হবে কাপে গু আপা, সালোক সংশ্লেষণ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে তৈরি হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন, পানি, গ্লুকোজ, অক্সিজেন, পানি। কাপে গু আপা। আজকে থেকে মনে রাখবেন কাপে কি ছিল? গু ছিল। আপা আপা আমাকে কাপে চা দিল, সেই কাপে গু ছিল, তাইলে কেমন হয়? সেই কাপের চা কি আর খাওয়া যায়? কাপে গু আপা, কাপে গু আপা, কাপে গু, এই যে গু আপা, কাপে গু আপা। আজকে থেকে মনে রাখবো কাপে গু আপা। সালোক সংশ্লেষণ কার্বন ডাই অক্সাইড আর পানি, এই দুটা মিলে সালোক সংশ্লেষণে এই দুটা মিলে বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন, পানি তৈরি হচ্ছে, গ্লুকোজ, অক্সিজেন, পানি তৈরি হচ্ছে। এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। বুলবুল স্যার অসাধারণ বস, থ্যাংক ইউ স্যার। বস তো আপনি, আমি আবার বস হইলাম কবে? বস হইতে গেলে তাহলে সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কি তৈরি হচ্ছে, অর্থাৎ সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক প্রক্রিয়া, কাপে রাসায়নিক প্রক্রিয়া যেখানে তৈরি হয় কি, যেখানে
কি তৈরি হচ্ছে, অর্থাৎ কাপে গু আপা তৈরি হচ্ছে। কাপে গু আপা অর্থাৎ কাপে গু আপা তৈরি হচ্ছে, কি গু আপা তৈরি হচ্ছে। এই দুটা দিচ্ছি, তৈরি হচ্ছে এই তিনটার মধ্যে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ। এখানে আমার মধ্যে নাই, অতে অক্সিজেন, উত্তর হবে অক্সিজেন। পেয়ে গেছি, তাহলে যেখানে তৈরি হচ্ছে অক্সিজেন, উত্তর অক্সিজেন। পেয়ে গেলাম। আশা করি সালোক সংশ্লেষণ নিয়ে, এই বিক্রিয়া নিয়ে যত রকমের প্রশ্ন হোক, প্রিলি হোক, রিটেন হোক, আপনারা অ্যান্সার করবেন। কারণ রিটেনেও ওই 1 মার্কের প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখুন, সালোক সংশ্লেষণ কি কি দিয়ে কি কি তৈরি হচ্ছে। এরপর থেকে আশা করি সমস্যা হওয়ার কথা না। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি তৈরি করে, কি নাই, একটু উত্তর করার চেষ্টা করেন তো। সালোক সংশ্লেষণ থেকে উদ্ভিদ কি নাই, সালোক সংশ্লেষণ অর্থাৎ খাদ্য তৈরির জন্য, অর্থাৎ সালোক সংশ্লেষণ। খাদ্য তৈরি মানেই সালোক সংশ্লেষণ। খাদ্য তৈরি মানেই শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে। হ্যাঁ, এটার জন্য কি তৈরি করছে, বায়ু থেকে কি নিচ্ছে, অর্থাৎ নিচ্ছে কি কি আমরা একটু আগে জেনে আসছি যে কাপ নিচ্ছে আর তৈরি করতেছে গু আপা তৈরি করতেছে। একটু আগে শিখলাম, তাহলে নিচ্ছে কি কি, নিচ্ছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। উত্তর এখানে আছে কার্বন ডাই অক্সাইড। মেইন জিনিস নিচ্ছে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। মেইন জিনিস হচ্ছে কার্বন ডাই অক্সাইড সে নিচ্ছে, উদ্ভিদ বায়ু থেকে এটা গ্রহণ করছে। অর্থাৎ মনে রাখবেন, বায়ুতে যে 0.03% কার্বন ডাই অক্সাইড থাকে, এই কার্বন ডাই অক্সাইডটা বাতাস থেকে উদ্ভিদ নিয়ে গ্লুকোজ, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ বা শর্করা বা খাদ্য তৈরি করে। তাহলে এখান থেকে একটা বিষয় যে এই যে প্রচুর পরিমাণে খাদ্য তৈরি হচ্ছে, যে সালোক সংশ্লেষণ হচ্ছে, বাতাসের কার্বন ডাই অক্সাইড এখানে মেইন উপাদানটা, এটা বাতাস থেকে আসতেছে। বাতাসের কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট থাকে, 0.03%। 0.03% কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, রফিউল ইসলাম আকিব, কার্বন ডাই অক্সাইড, থ্যাংক ইউ। রনি মজুমদার, কার্বন ডাই অক্সাইড, থ্যাংক ইউ। এই তো পেরে গেছেন, আপনারা পারবেন, আপনাদেরকে দিয়েই সম্ভব। আমাদের সাথেই থাকুন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে চেষ্টা করব। আপনারা শুধু শুনবেন, সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে বায়ুতে থাকে 0.03% কার্বন ডাই অক্সাইড। আবার পানিতে কিন্তু 0.3% কার্বন ডাই অক্সাইড থাকে পানিতে। তাহলে পানির মধ্যেও যেসব উদ্ভিদ থাকে তারাও কিন্তু খাদ্য তৈরির জন্য সেই কার্বন ডাই অক্সাইডটা পানি থেকেই নিতে পারে। পানিতে জলজ উদ্ভিদগুলো সেখান থেকে। তাহলে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হবে নাকি এই বায়বীয় উদ্ভিদের, বায়ুতে যেসব উদ্ভিদ আছে তাদের সালোক সংশ্লেষণ বেশি হবে? জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণটা বেশি হবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড তারা বেশি রিসিভ করতে পারে, জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। রনির মধ্যে আমরা অক্সিজেন নিয়ে থাকি আর কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটাও হয়। আমরা তো উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড আমরা তো বায়ুমণ্ডলে ছেড়ে দেই ভাই, বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের সাথে সেটা যুক্ত হয়, সেখান থেকে উদ্ভিদটা রিসিভ করে। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষণ গাছের কোন অংশে সংগঠিত হয়? আমরা একটু আগে বলছি গাছের পাতায় সালোক সংশ্লেষণটা হয়। মূলত পাতায় সালোক সংশ্লেষণ হয়, মূলে ফুলে এগুলাতে সাধারণত মূলে তো হয় না, কারণ মূলটা নিচের দিকে থাকে। মূলে হয় না কারণ মূলটা নিচে থাকে, এখানে আলোর মধ্যে আসে না। আর ফুল, পাতায়, কাণ্ডে এগুলাতে অল্প পরিমাণে হলে, ফুলে তো হবেই না, কাণ্ডে অল্প পরিমাণে হলেও হতে পারে, কিন্তু মেইন অংশটা পাতা, মূলত অংশটা পাতা। আমরা মনে রাখবো যে পাতাই হচ্ছে, পাতায় ক্লোরোফিলের উপস্থিতি, রঞ্জক নামক যে পদার্থ, ক্লোরোফিল সূর্যালোকের সহযোগিতায় কার্বন ডাই অক্সাইড, কাপে গু আপা কার্বন ডাই অক্সাইড প্লাস পানি মিলে গ্লুকোজ, অক্সিজেন আর পানি উৎপন্ন করছে। অর্থাৎ আমার উত্তর হচ্ছে পাতায়। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করে? একই কোশ্চেন ঘুরে ফিরে আবার চলে আসছে। অর্থাৎ শর্করা মানে হচ্ছে গ্লুকোজ তৈরি করছে, C6H12O6, C6H12O6 গ্লুকোজ তৈরি করছে। অর্থাৎ কাপে গু আপা তৈরি করছে, এই গ্লুকোজ গু তৈরি করতেছে কোন প্রক্রিয়ায়? অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। অ্যান্সার আমরা পেয়ে গেছি। হ্যাঁ, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখেন, সবই ঘুরে ফিরে একই রকম প্রশ্ন। অ্যান্সার করার চেষ্টা করেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কাপে গু আপা দিয়ে দিছে, এই কাপ। এবার হলো গু আপা উত্তর চাইছে, গু আপা। এই যে শুধু গু তৈরি করছে নাকি গুয়ের সাথে আও আছে? উত্তর এই দুইটা, পানিটা নাই। তাহলে আমার উত্তর হচ্ছে ঘ।
রফিউল হাসান হাকিম, বনি মজুমদার, সালোক সংশ্লেষণ, রফিউল হাসান ঘ, থ্যাংক ইউ। এই তো ভাই, বন্ধু, ভাই, বাবার, আপনারা সবাই বুঝে ফেলছেন। রফিউল ইসলাম আকিব আমার ঘাত ধরা মানুষ, আমার সাথে একসাথে ঘাত ধরে চলি, এই জন্য বন্ধু বলে বললাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, সাথেই থাকবেন। ভবিষ্যৎ আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে জব কাউন্সিল আপনাদের সাথে আছে, এবং নতুন নতুন টেকনিক নিয়ে, আজীবন মনে রাখার মতো টেকনিক নিয়ে আপনাদের সামনে ভালো সার্ভিস দিবে, সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করছে ইনশাআল্লাহ। এবং হলফ করে বলতে পারি, বাজারে অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমরা সর্বোচ্চ মানের সেবা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েই আমরা এসেছি, সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা। সেই সেবা নিয়েই আমরা আপনাদের জন্য চেষ্টা করছি, সাথেই থাকবেন। রনি মজুমদার ঘ, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝতে পারছেন। তাহলে তো আমাদের সাথে থাকা সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ। গ্লুকোজ এবং অক্সিজেন শ্বসনে নির্গত হয় কি? তাহলে এবার সালোক সংশ্লেষণ আমরা পড়ে ফেলেছি, শ্বসন, রেসপিরেশন নিয়ে একটু কথা বলা দরকার। দেখি রেসপিরেশন নিয়ে আমরা কথা বলি। শ্বসনটা কি হচ্ছে? রেসপিরেশন, শ্বসন। শ্বসনটাতে আমরা একটু আগে পড়েছিলাম কাপে গু আপা। এই বেশি টেকনিক তো আর পড়া যাবে না, এতটুকুই মনে রাখি, কাপে গু আপা, আপা। আচ্ছা, এইটাকেই আমরা শ্বসন আকারে মনে রাখবো। সালোক সংশ্লেষণের বিপরীতে শ্বসন আকারে এইটাকেই মনে রাখবো। আমি বিপরীত বলছি না, শ্বসন আকারে মনে রাখবো। জাস্ট এই পানিটা বাদ দিয়ে দিব, এই পানিটা বাদ দিয়ে দিব। কাপে গু, কাপে গুয়া, কাপে গুয়া, এটাকে অর্থাৎ উল্টায় নিব। তখন এটা যে এরকম ছিল, কাপে গু আপা এদিকে ছিল, এটা এদিকে নিয়ে নিব, এদিকে নিয়ে নিব। অর্থাৎ গ্লুকোজ আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে শ্বসনে। বিক্রিয়াটা এভাবে মনে রাখবো, জাস্ট উল্টায়, ওদিকে পানি মনে রাখবো না, জাস্ট উল্টায় দিয়ে কাপে গু আপাকে পা উল্টায় দিয়ে, পাকে বাদ দিয়ে গ্লুকোজ আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হচ্ছে রেসপিরেশনে। এটাকে বলছি শ্বসন। হ্যাঁ, এই একটা টেকনিকেই মনে রাখবো যে কাপে, রফিউল ইসলাম আকিব গ বলেছে, দেখি আমরা কি হয়। থ্যাংক ইউ। তাহলে শ্বসনে কি হচ্ছে? কাপে গু আপা, আপা বলবে গু আপা, গ্লুকোজ আর অক্সিজেন এই দুটা মিলে উল্টা দিকে নিব, উল্টা দিকে নিয়ে রেসপিরেশনটা বলে দিব। তাহলে রেসপিরেশনে কি হচ্ছে? গ্লুকোজ আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হওয়ার যে ঘটনাটা বলে উদ্ভিদে, সেটাকে বলে শ্বসন, সেটাকে বলে শ্বসন। এই শ্বসন উদ্ভিদের দিনে বা রাতে যে কোনো সময় হতে পারে। আর এই জন্যই শ্বসনের কারণেই এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বলেই রাতের বেলা আমরা গাছের নিচে অবস্থান করতে পারবো না, এতে শরীর আমাদের খারাপ হবে, আমরা অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে গ্লুকোজ অক্সিজেন সালোক সংশ্লেষণ, এটা দিনের বেলায় তৈরি হচ্ছে, কারণ এখানে সূর্যালোকের উপস্থিতি জরুরি। আর শ্বসনের ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতি জরুরি নয়, এটা দিনে রাতে যে কোনো সময় হতে পারে। জাস্ট উল্টায় দিচ্ছি। তাহলে কি হচ্ছে? শ্বসনে কি নির্গত হচ্ছে? শ্বসনে নির্গত হচ্ছে এখানে গুয়া, গু আ পা, আর কাপে এই পাশে দিব। হ্যাঁ, কাপে এই পাশে দিচ্ছি। আচ্ছা, পাটা হচ্ছে না আমাদের, পা বাদ, পা বাদ। হ্যাঁ, গ্লুকোজ আর অক্সিজেন কাপে, অর্থাৎ তৈরি হচ্ছে কি? উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। ও সরি, এটা অন্য প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, শ্বসনে নির্গত হয় এটা, এটা নিয়ে কি? শ্বসনে আমরা দেখলাম কি? গ্লুকোজ, অর্থাৎ কাপে গু আপা, অর্থাৎ আগে গ্লুকোজ দিলাম, উৎপন্ন হচ্ছে, উল্টায় দিলাম সালোক সংশ্লেষণের বিক্রিয়াকে, গ্লুকোজ প্লাস অক্সিজেন, পানি নিচ্ছি না, উৎপন্ন হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি, এই উৎপন্ন হচ্ছে। উল্টায় কাপে এই পাশে কাপে, এই পাশে গু আপা নিচ্ছি, এইরকম। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে শ্বসনে কি নির্গত হচ্ছে? এই দুটা নির্গত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে আমরা উত্তর অক্সিজেন না, নাইট্রোজেন না, উপরে সবগুলি না, উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই পাশেরটা উৎপন্ন হচ্ছে, জাস্ট উল্টাই দিলাম, জাস্ট উল্টাই দিলাম। কার্বন ডাই অক্সাইড নির্গত হয় স্যার, রফিউল ইসলাম আকিব, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমরা শ্বসন, রেসপিরেশন, আর হচ্ছে শ্বসন বা রেসপিরেশন, সালোক সংশ্লেষণ, ইমবাইবেশন, তারপরে হচ্ছে প্রস্বেদন, এগুলা সম্পর্কে আমরা জানলাম। অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন হয়, সেটাকে অক্সিজেনের অনুপস্থিতিতে আমরা শ্বসনে একটু আগে দেখেছি, শ্বসনে হচ্ছে গ্লুকোজ হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ প্লাস অক্সিজেন, এটা মিলে গ্লুকোজকে আমরা এভাবেও মনে রাখতে পারি, আমরা এটা মনে রাখবো C6H12O6, গ্লুকোজ বা শর্করা। কাপে গু আপা, অর্থাৎ কাপে গুয়া, পা হবে না, পানি হবে না, এপাশে ছিল কি? এপাশে ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। এই হচ্ছে আমাদের শ্বসনের বিক্রিয়া ছিল,
শ্বসনের বিক্রিয়া ছিল এরকম, কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে এটা আমাদের শ্বসনের। আচ্ছা, এই অক্সিজেন এ পাশে আছে, এই যে এ পাশে অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি, এই যে অক্সিজেনটা আছে, অর্থাৎ এটা হচ্ছে সবাত শ্বসন, এটা বাতাস সহ শ্বসন, এটাকে সবাত শ্বসন বলে। আর যদি অক্সিজেনের উপস্থিতি না থাকে তখন সেটাকে অবাত শ্বসন বলবো, তখন সেটাকে অবাত শোষণ বলবো। তাহলে শ্বসন, সবাত শোষণ আর অবাত শোষণ। তাহলে অনুপস্থিত যেহেতু বলে দিয়েছে, তাহলে উত্তর অবশ্যই আমাদের এটা অবাত শোষণ হবে। বুঝতে পেরেছি আশা করি, খুব সহজ একটা কোশ্চেন, অবাত শোষণ। গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে, হিলিয়াম, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? মেইনলি কি ত্যাগ করছে? আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেখছি যে গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করছে। গাছপালা কাপে গু আপা, কাপে গু আপা, ওইটাই কাপে, কাপে মেইন বিক্রিয়া গ্লুকোজ, গ্লুকোজ সংক্ষেপে লিখি অক্সিজেন আর কি পানি, এগুলো ত্যাগ করছে। তাহলে কি তৈরি করছে? গাছপালা বায়ুমণ্ডলে কি ছাড়ছে? বায়ুমণ্ডলের সাথে সাধারণত গাছপালা ছেড়ে দিচ্ছে মূলত এই কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন নাকি হিলিয়াম। কার্বন ডাই অক্সাইড ছাড়ছে না, নাইট্রোজেন ছাড়ছে না, হিলিয়াম ছাড়ছে না, মূলত অক্সিজেন ছাড়ছে, যেটা আমরা গ্রহণ করি, ছোটবেলা থেকে আমরা জেনে আসি, সেটা সালোক সংশ্লেষণ পরেই আমরা মনে রাখবো। অক্সিজেন, রনি মজুমদার, থ্যাংক ইউ ভাই। অক্সিজেন। নেক্সট কোশ্চিন, শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কি ত্যাগ করে? শ্বসন প্রক্রিয়ায়, অর্থাৎ আবার সেই কাপে গু আপা, উল্টাই দিলাম, কাপে, কাপে গু আপা, এই কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এ পাশে গ্লুকোজ প্লাস অক্সিজেন, উল্টাই দিচ্ছি। শ্বসন বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? শ্বসন প্রক্রিয়ায় কি ত্যাগ করছে? গ্লুকোজ, উল্টাই দিচ্ছি, শ্বসনে গ্লুকোজ প্লাস অক্সিজেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, কাপে গু আপা, উল্টা দিকে নিয়ে নিচ্ছি। উল্টা দিকে নিলে কি হচ্ছে? তো এই পাশে কি ত্যাগ করছে? কার্বন ডাই অক্সাইড আর পানি। উত্তর তো পেয়ে গেছি, কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, শ্বসন। তাহলে আমরা আমাদের মেইন পড়ার আজকে উদ্দেশ্য হচ্ছে আমরা বায়োলজির কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করছি, যে সালোক সংশ্লেষণ, শ্বসন, এই বিষয়গুলো যেন মাথায় থাকে। ঘুম থেকে উঠে যেন মাথা দিয়ে কেউ জিজ্ঞেস করলে সালোক সংশ্লেষণটা বলবো, শ্বসনটা বলবো, এটাই তো আমার পড়ার সার্থকতা। সারা জীবনই তো মনে রাখতে পারবো। যে জীবন চলে যাবে, নিজের নামটা ভুলে যাবো ভাই, এই সালোক সংশ্লেষণ আর শ্বসন তো ভুলবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আপনারা সাথে থেকে অনেক উপকৃত হয়েছেন। আজকে লাইভে মূলত ইমবাইবেশনটা কি ছিল? ইমবাইবেশন ছিল হচ্ছে কলয়েডাল সাবস্টেন্স, অর্থাৎ পানিগ্রাহী পানি আকর্ষী পদার্থের পানি গ্রহণ করা। হ্যাঁ, শিখেছি পাপ বাপকে আব্বা ডাকবে, পাপ বাপকে আব্বা ডাকবে হচ্ছে পাতায় প্রচ্ছেদন হবে, পাতা দিয়ে পানি বের হওয়া। বাপকে হলো ব্যাপন, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। আব্বাতে অভিশ্রবণ, ডাকবে তো হলো অভিশ্রবণে হলো দ্রাবক বা পানি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। এগুলা এইভাবেই মনে রাখবো, যাতে করে আমাকে মনে রাখতে হবে ভাই, আমাকে মনে রাখতে হবে শেষ পর্যন্ত, পরীক্ষার হল পর্যন্ত, পরীক্ষার ভাইবা পর্যন্ত, রিটেন পর্যন্ত মনে রাখাটাই মুখ্য কথা। লিখে আসতে হবে আমাকে, টেকনিকেই পড়ি, বুঝেই পড়ি আর না বুঝেই পড়ি, পরীক্ষার হলে আনসারটা করে আসতে হবে। আজকে শিখেছি পাপ বাপকে আব্বা রাখবে, কাপে গু আপা, এটাকে উল্টায় দিয়ে আবার শ্বসন শিখেছি। গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিখেছি অল্প সময়ের লাইভ হলেও। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। আমরা হলফ করে বলতে পারি, আল্লাহর রহমতে জব কাউন্সিল আপনাদের সাথে থাকবে, আপনাদের সাথে নতুন নতুন টেকনিক, মীর জালাল সুমন স্যারের প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে দেশ সেরা সব শিক্ষকদেরকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানে আপনাদের রুটি রুজির সংগ্রামে আপনাদের সাথে থাকতে চাই। পাশেই থাকুন, একটু শেয়ার দিবেন ভাই ভিডিওটা, অন্যদেরকে ফলো দিয়ে রাখবেন, অন্যদেরকে ইনভাইট করবেন, আমাদেরকে রিএনফোর্স করবেন। আপনাদের রিএনফোর্সমেন্ট পেলে, আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলে এগিয়ে যাবে জব কাউন্সিল অনেক দূর। আপনাদের ক্যারিয়ার এ আমরা ভূমিকা পালন করতে পারবো, আপনাদের স্বপ্নের সারথি হয়ে, আপনাদের রুটি রুজির সংগ্রামে আমরাও একজন যোদ্ধা হয়ে পাশে থাকতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।